হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টার্ট উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের উপরে আজকের এই সেশনটি শুরু করছি, যেখানে বেশ কিছু ইম্পর্টেন্স কোয়েশ্চেন্স রয়েছে। দেখা যাক এই সেশনটি কতটা কোয়েশ্চেন দেওয়া যায়, কারণ হিউম্যান জিওগ্রাফির উপরে এই সেশনটিতে আমি 400 কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব, যেখানে একটি বা দুটি পার্টের মধ্যে হতে পারে। তো দেরি না করে আজকের সেশনটি দেখা যাক। মোট 600টা কোয়েশ্চেন দেবো, সেক্ষেত্রে দুটো পার্টে দেবো, কারণ একটা পার্টে দিলে 600টা কোয়েশ্চেন অনেক লেন্দি হয়ে যাবে। তো আজকে ফার্স্ট মোটামুটি 200 থেকে 300 কোয়েশ্চেন এই সেটে দেওয়ার চেষ্টা করছি। বর্তমান পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় কত? বর্তমান পৃথিবীর জনসংখ্যার কথা বলছে এখানে। অপশনে তো বলছে 20%, 10%, 5%, নাকি 0.84%। যদি গড় পৃথিবীর যে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা কিন্তু মাত্র 0.84%। এবং ভারতের ক্ষেত্রে যেটা লাস্ট যে 2011 সেন্সাস হয়েছিল, 2001 থেকে 2011 এই দশকে জনসংখ্যা বৃদ্ধির যে গ্রোথ রেট, সেটা 17.30 ছিল। পরবর্তী দেখে নেব, অস্ট্রেলিয়ার জনসংখ্যা মূলত সীমান্তবর্তী, কারণ অপশন এতে বলছে অন্তর্বর্তী অংশ দুর্গম, পূর্বের ব্রজকরা উপকূলবর্তী অঞ্চলে বসতি স্থাপন করে, অন্তর্বর্তী অংশ আদিবাসী অধ্যুষিত, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জলবায়ু অনুকূল। এক্ষেত্রে হচ্ছে অস্ট্রেলিয়ার জনসংখ্যা মূলত সীমান্তবর্তী অঞ্চলগুলিতে, মানে অস্ট্রেলিয়ার সীমান্তবর্তী অংশ দুর্গম অঞ্চলে তো কোনোভাবেই বসতি জনসংখ্যা গড়ে উঠতে পারে না। উপকূলবর্তী অঞ্চলে বসতি স্থাপন মানে পূর্বের প্রজন্মের লোকেরা করেছে তা কিন্তু নয়। এবং অন্তর্বর্তী অংশে আদিবাসী অধ্যুষিত। আচ্ছা, অন্তর্বর্তী অংশে আদিবাসী রয়েছে, তার সাথে কি সম্পর্ক রয়েছে যে অস্ট্রেলিয়ার জনসংখ্যা মূলত সীমান্তবর্তী অঞ্চলে থাকবে? কারণ সীমান্তবর্তী অঞ্চলে বা কোনো অঞ্চলে জনসংখ্যা মূলত সেই কারণেই থাকবে, কারণ তার যদি পরিবেশ এবং আবহাওয়া এবং সার্বিক উন্নয়ন যদি সেখানে থাকে, সেখানে জনসংখ্যা গ্রোথ বা সেখানে জনসংখ্যার যে পপুলেশন ডেনসিটি এবং গ্রোথ রেট, সেগুলো বৃদ্ধি পাবে। তাই সমুদ্র উপকূলবর্তী যেটা অঞ্চলে জলবায়ু অনুকূল, এই যে জন্য কিন্তু রয়েছে। 3 নম্বর হচ্ছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বসবাস করে পূর্ব এশিয়া, ইউরোপ। অপশন বি ইউরোপ এবং উত্তর পূর্ব আমেরিকায়, নাকি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায়, নাকি পূর্ব ও দক্ষিণ এশিয়ায়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় 800 কোটির মধ্যে 350 থেকে 400 কোটি বসবাস করে দক্ষিণ এবং যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। মেনলি আমাদের ভারত এবং চায়নাতে পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ জনবসতি রয়েছে। ভারত এবং চায়নার মধ্যে রয়েছে, ভারতে প্রায় 145 কোটি এবং চায়নারও 142-43 কোটি, প্রায় 300 কোটির মতো বসবাস করে। শুধুমাত্র যদি ভারত, বাংলাদেশ এবং চায়নাকে ধরা হয়, তাহলে ভারত, বাংলাদেশ এবং চীনকে ধরলেই 300 কোটি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, যে সূচকের দ্বারা সমাজের সকল স্তরে নারীদের কতটুকু ক্ষমতা আছে তা চিহ্নিত করা হয়, তাকে কি বলা হয়? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নাকি জিইএম, নাকি জিডিআই? অবশ্যই এটা দেখা হয়ে থাকে যেটা জিইএম এর দ্বারা এই সার্ভে বা এই মানে যে ইন্ডেক্স, সেইটা কিন্তু দ্বারা আমরা যে মহিলারা কতটুকু ক্ষমতা আছে নারীদের সমাজের সকল স্তরে, সেটা চিহ্নিত করা হয়ে থাকে এই সার্ভের দ্বারা। পরিব্রাজনের কোন অঞ্চলের জনসংখ্যার গঠন প্রভাবিত হয়? পরিব্রাজনের উৎস স্থানে, প্রব্রজকদের গন্তব্যস্থলে, দুটি ঠিক? এক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের দুটি ঠিক। কেন কিনা তাদের উৎসস্থান এবং তাদের গন্তব্যস্থল, এই দুটোর ওপর এই পরিব্রাজন অঞ্চলের জনসংখ্যার গঠন নির্ভর করে। বিগত শতাব্দীতে ভারতের বাইরে সর্বাধিক পরিব্রাজনের প্রধান কারণ পেশাদারের চাহিদা, পেট্রো ডলার বিপ্লব, আচ্ছা, নাকি ইক্ষু চাষ, না রবার ও চা চাষ? রবার, চা চাষ বা পেট্রো ডলার বিপ্লব বা ইক্ষু চাষ এগুলি হবে না। সবথেকে বেশি পরিব্রাজন বা
ইমিগ্রেশন হয়ে থাকে পেশাদারি চাহিদার জন্য, অর্থাৎ কর্মসংস্থানের জন্য বিভিন্ন দেশে ঘটে এটা। ভারত থেকে বেশি মানুষ, যেহেতু ভারতে প্রচুর পরিমাণে জনসংখ্যা, বিপুল পরিমাণে আনএমপ্লয়মেন্ট রয়েছে, সেটা একটা কারণ। নিজের কোন বৈশিষ্ট্য সমন্বিত দেশের ভবিষ্যতের উন্নতির আশা কম? সমন্বিত দেশের ভবিষ্যতের উন্নতির আশা কম। পিরামিড আকৃতি, বয়স লিঙ্গ অনুপাত, নাকি উচ্চ নারী সাক্ষরতা, নারী পুরুষ অনুপাত 1.2 থেকে 1, অনেক উন্নয়নশীল অঞ্চল সমন্বিত। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পিরামিড আকৃতি বিশিষ্ট লিঙ্গ। এটার ক্ষেত্রে ভবিষ্যতে উন্নতির আশা কম। পরবর্তীকালে আমরা দেখে নেব যেটা, সেটা হচ্ছে জনসংখ্যা চক্রের কোন পর্যায়ে জন্মহার অধিক ও মৃত্যুহার কম? ক্রমবর্ধমান প্রাচীন প্রকৃতির হয়, প্রাথমিক প্রকৃতির হয়, পরিণত হার, নেতিবাচক বৃদ্ধির হার। এখানে সঠিক উত্তর হবে জনসংখ্যা চক্রের কোন পর্যায়ে জন্মহারও অধিক এবং মৃত্যুহার কম? সেটা হচ্ছে প্রাথমিক প্রকৃতির হার, যেটা সেক্ষেত্রে এটা হয়ে থাকে যে জন্মহারটা অধিক কিন্তু মৃত্যুহার কম। বর্তমানে জনসংখ্যার বিচারে বড় থেকে ছোট হিসাবে কোন ক্রমটি সঠিক? কলম্বিয়া, ব্রাজিল, ইউএসএ, মেক্সিকো, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া। এখানে জানতে চেয়েছে যে কোন ক্রমটি সঠিক বর্তমান জনসংখ্যার বিচারে সব বড় থেকে ছোট, অর্থাৎ সব থেকে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে, তারপরে অর্থাৎ সেই অনুযায়ী আমরা দেখে নেব সব থেকে এই দেশগুলি, মানে প্রথম যে অপশন আছে কলম্বিয়া, মেক্সিকো, আমেরিকা, ব্রাজিল, এদের মধ্যে প্রায় 28 কোটি, অর্থাৎ 32 কোটি, প্রায় 32 কোটি লোক কিন্তু বসবাস করে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে যাবে এক্ষেত্রে যে সিরিজের মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং কলম্বিয়া। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ও এখানে পৃথিবীর জনসংখ্যা বাস করে। পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ যেটা বলা হয়ে থাকে চীন। চীন অর্ধেক না, আমেরিকা অর্ধেক। চীন 1/5, আমেরিকা 1/5। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/5 হচ্ছে চায়না, কারণ 800 কোটির মধ্যে 140-42 কোটি বা 45 কোটি 1/5 কাছাকাছি হচ্ছে। জনসংখ্যা পিরামিডের সাহায্যে কি দেখানো হয়? বৃদ্ধি হার, স্বাভাবিক বৃদ্ধি, বয়স ও লিঙ্গ, জীবিকার গঠন। এক্ষেত্রে বয়স এবং লিঙ্গ, পুরুষ এবং নারী যে লিঙ্গ, সেটা কিন্তু জনসংখ্যা পিরামিডের সাহায্যে বয়স এবং লিঙ্গটাকে দেখানো হয়ে থাকে। ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যে লক্ষ্য করা যায়? সেক্ষেত্রে হচ্ছে লাক্ষাদ্বীপ, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি ও দিল্লি। এক্ষেত্রে কেন্দ্রশাসিত অঞ্চলের সাপেক্ষে দাদরা ও নগর হাভেলিতে সাক্ষরতার হার সব থেকে বেশি, এবং কেন্দ্রশাসিত প্রদেশগুলির মধ্যে সব থেকে সাক্ষরতার হার যদি বলা হয় বেশি, সেক্ষেত্রে হচ্ছে লাক্ষাদ্বীপ। আমরা পরবর্তী দেখে নেব 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি রয়েছে 13 নম্বরটা রয়েছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছিল কত সালে? 2011 সালে, 2007 সালে, 2009 সালে, 2005 সালে। রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই আইনটি হয়েছিল 2009 সালে এবং এটি কার্যকারী হয়েছিল অর্থাৎ 2010 সালে। তো রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই যে ব্যাপারটা, এটা 2009 সাল থেকে কিন্তু আমাদের চালু হয়েছে, তাহলে সেই অনুযায়ী উত্তর হচ্ছে 2009। এরপর হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, জাপান ও উপরের দেশগুলির জনসংখ্যার অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, ব্রাজিলের হচ্ছে ইন্দোনেশিয়ার প্রায় 27 কোটি, তাহলে সেই অনুযায়ী সবার আগে ইন্দোনেশিয়া আসবে, তারপরে আসবে ব্রাজিল, তারপরে বাংলাদেশ এবং সবশেষে আসবে জাপান। নিচের কোন দেশ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? স্পেন, পাকিস্তান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র। বৃদ্ধির হার সর্বাধিক এখানে জানতে চেয়েছে, তাই সঠিক হয়ে যাবে যেখানে সেটা হচ্ছে পাকিস্তান, এবং এদের মধ্যে যদি সবথেকে যদি বলা হয় তাকে বৃদ্ধির হার কম, সেক্ষেত্রে হচ্ছে ইতালি। নেক্সট হচ্ছে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি দেখা যায়? অতি উন্নত, মাঝারি উন্নত, উন্নয়নশীল। অবভিয়াসলি
উন্নয়নশীল হয়ে যাবে। এক্ষেত্রে সঠিক। ডেভেলপিং কান্ট্রিতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি সবই ডেভেলপিং কান্ট্রি। কোথায় সর্বনিম্ন জনঘনত্ব মানে সর্বনিম্ন ঘনত্ব যুক্ত জনবসতি দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাকি সবগুলি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে নাতিশীতোষ্ণ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি দেখা যায়। পৃথিবীর 3টে সর্বাধিক বৃহৎ জনপুঞ্জ পৃথিবীর মোট কত শতাংশ জনসংখ্যা ধারণ করে আছে? অর্ধেকেরও বেশি, প্রায় অর্ধেক, প্রায় 1/3, 2/3-এরও বেশি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 2/3-এরও বেশি। পৃথিবীর 3টে সর্বাধিক বৃহৎ জনপুঞ্জ পৃথিবীর মোট জনসংখ্যার 2/3 রয়েছে। দক্ষিণের মহাদেশগুলির জনসংখ্যার বিস্তার সীমান্তবর্তী মহাদেশগুলির মধ্যে এশিয়ার সর্বাধিক জনঘনত্ব দেখতে পাওয়া যায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনঘনত্ব অঞ্চল ক্যালিফোর্নিয়ায় উপকূল। নিরক্ষীয় অঞ্চলের গভীর অরণ্য থাকায় জনবসতির ঘনত্ব কম। এক্ষেত্রে উত্তর করতে হবে উপরেরগুলির মধ্যে কোনটি সত্য। আচ্ছা, 1 নম্বরে বলছে দক্ষিণের মহাদেশগুলির জনসংখ্যার বিস্তার সীমান্তবর্তী। এই কথাটা ঠিক রয়েছে। মহাদেশগুলির মধ্যে এশিয়ার জনসংখ্যার ঘনত্ব বেশি, এটাও ঠিক। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সর্বাধিক জনঘনত্বযুক্ত অঞ্চল ক্যালিফোর্নিয়া উপকূল, এটা একদম নাই। নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য থাকায় জনবসতির ঘনত্ব কম, অর্থাৎ 1, 2, 4 ঠিক। নেক্সট হচ্ছে ইতালি এবং স্পেনের মতো ইউরোপীয় দেশগুলি এখনও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ? নিরক্ষর জনগণ, ক্যাথলিক চার্চের প্রভাব, কৃষি অর্থনীতি, সরকারি নীতি। এক্ষেত্রে যেটা সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে ইতালি এবং স্পেনের ইউরোপীয় দেশগুলির এখনও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ নিরক্ষর জনগণ তো না, এগুলো সব ডেভেলপড কান্ট্রি এবং শিক্ষার হার বেশি। কৃষি অর্থনীতির সাথে জনসংখ্যা বৃদ্ধির খুব একটা গুরুত্ব নেই, সরকারের নীতি নেই, যে সরকারি নীতি। তাহলে এক্ষেত্রে প্রভাব যেটা ক্যাথলিক চার্চের প্রভাব। 21 নম্বর, কানিয়াক উপজাতি কোন রাজ্যে লক্ষ্য করা যায়? মণিপুর, উড়িষ্যা, নাগাল্যান্ড, বিহার। এক্ষেত্রে কানিয়াক হচ্ছে সেটা হচ্ছে নাগাল্যান্ডে কানিয়াক উপজাতি লক্ষ্য করা যায়। খাদ্যের উৎপাদন বৃদ্ধি, উন্নত চিকিৎসা ব্যবস্থার ফলে মৃত্যুহার কমে যায় কিন্তু জন্মহার অধিকই থাকে। এটা কোন স্তরের বৈশিষ্ট্য? এটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে খাদ্যের উৎপাদন বৃদ্ধি কিন্তু উন্নত চিকিৎসা ব্যবস্থার ফলে মৃত্যুহার কমে যায় কিন্তু জন্মহার অধিক থাকে। মৃত্যুহার কমে যায় কিন্তু জন্মের হার অধিক থাকে। এটি যে স্তরের বৈশিষ্ট্য মধ্যবর্তী। এশিয়ার বেশিরভাগ অংশে জনাধিক্যের কারণ কি? উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার, কৃষি ও শিল্পের উন্নয়নের অভাব, জনসংখ্যার গতিহীন বৈশিষ্ট্য, মহাদেশগুলি মানবজাতির আদি বাসস্থান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কৃষি ও শিল্পের প্রভাব এবং জনসংখ্যার গতিহীন বৈশিষ্ট্য। 24 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। কোন সময়ে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণের অধিক হয়েছিল? অর্থাৎ দ্বিগুণ হয়েছিল 1750 থেকে 1800, 1850 থেকে 1900, 1800 থেকে 1850, নাকি 1950 থেকে 2000। প্রায় দ্বিগুণের অধিক হয়েছিল, অর্থাৎ দ্বিগুণেরও বেশি হয়েছিল জনসংখ্যা যেই সেশনে বা সেই সময়কালে। সেক্ষেত্রে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের 1950 থেকে 2000 সাল, এই সালের মধ্যে হয়েছিল। আরেকটা হয়েছিল 1850 থেকে 1950-এর মধ্যে দ্বিগুণ হয়েছিল, এবং 1950 থেকে 2000 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হয়েছে এই 50 বছরে দ্বিগুণ। জনসংখ্যা বৃদ্ধির ধনাত্মক প্রতিরোধের ধারণার প্রবক্তা ম্যালথাস, অ্যাডলার, কার্ল স্যান্ডার্স, নাকি ডাবলারডে। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ম্যালথাস। জনসংখ্যা বৃদ্ধির ধনাত্মক প্রতিরোধ ধারণার প্রবক্তা ম্যালথাস। কোনটির কারণে মোট প্রজনন হার যেটা TRF, যেটা টোটাল ফার্টিলিটি রেট, এটা নিম্নমুখী হয়? গ্রাম্য জীবন অবস্থা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, যৌন আচরণ, ইতিহাস ও ঐতিহ্য। সঠিক উত্তর হচ্ছে সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা। পরের কোয়েশ্চেন 27 নম্বরে চলে যাব, যেখানে রয়েছে খুব কম জন্মহার ও খুব মৃত্যুহার। আচ্ছা, জন্মহার গ্রেটার দ্যান মৃত্যুহার,
অধিক মৃত্যুহার ও অধিক জন্মহার, নিম্ন জন্মহার ও মৃত্যু জন্মহার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, এটা বলছে কোনো দেশে কোনো ডেমোগ্রাফিক ট্রানজিশনের কোন ক্রমটি মেনে চলে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অধিক মৃত্যুহার ও অধিক জন্মহার, তারপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে জন্মহার গ্রেটার দ্যান মৃত্যুহার, তারপরে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার, এবং শেষে খুব কম জন্মহার খুব কম মৃত্যুহার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পৃথিবীর জনসংখ্যার প্রায় পৃথিবীর জনসংখ্যা মোট বর্তমানে তো 8 মিলিয়ন হয়ে যাবে, যেটা সেক্ষেত্রে 800 কোটি। নেক্সট, ম্যালথাসের স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের পর জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কে তথ্য প্রদান করেন গিনি, স্যাডলার, কার্ল মার্কস, স্যান্ডার্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে স্যাডলার। পরবর্তীকালে আমরা দেখে নেব 30 নম্বর কোয়েশ্চেন, জনসংখ্যার কাম্য জনসংখ্যা তথ্য অনুযায়ী জনবিহীন অঞ্চলের মাথাপিছু আর জনসংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, এই কথাটা ঠিক, খুব ভালো কথা। তারপরেরটা কি রয়েছে, পরেরটা কি রয়েছে যে ম্যালথাসের মতে প্রতি 20 বছরে একবার জনসংখ্যা দ্বিগুণ হয়। এই ইনফরমেশনটা ভুল। ম্যালথাসের মতে বিবাহ না করা এবং আত্মসংযম ও দেরি করে বিবাহ এগুলি হলো জনবৃদ্ধির ধনাত্মক প্রতিরোধ, ঠিক রয়েছে। তারপরে কি রয়েছে, ম্যালথাসের মতে যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা হলো জনবৃদ্ধির ধনাত্মক প্রতিরোধ। আচ্ছা, এগুলি অর্থাৎ 1, 3, 4 ঠিক। নেক্সট আমরা 31 নম্বর, কোন দেশে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং কম প্রজনন হারের কারণে বৃহৎ পরিবারের জন্য উৎসাহ দেওয়া হয়? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীন। অবভিয়াসলি ভারত এবং চায়না তো হবেই না, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ম্যালথাসের তথ্য অনুযায়ী নিচের কোনগুলি সঠিক? গাণিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, ধনাত্মক ও প্রতিরোধক ব্যবস্থা জনবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, প্রতিরোধ নিয়ন্ত্রণের ভিত্তি হলো নৈতিক সংযম, দেরি করে বিবাহ গুরুত্বপূর্ণ। এগুলো ম্যালথাসের তথ্য অনুযায়ী যেটা রয়েছে সেগুলি হচ্ছে ধনাত্মক ও প্রতিরোধক ব্যবস্থা জনবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, ঠিক। প্রতিরোধ নিয়ন্ত্রণের ভিত্তি হলো নৈতিক সংযম এবং দেরি করে বিবাহ, অর্থাৎ 2, 3, 4 ঠিক, কিন্তু গাণিতিক হারের জনসংখ্যা বৃদ্ধি এটা ঠিক না। কোন সময়ে ম্যালথাস বর্ণিত প্রতিরোধ দ্বারা জনবৃদ্ধি হ্রাস পায়? প্রাচীন যুগে, মধ্যযুগে, আধুনিক যুগে, নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের প্রাচীন যুগে ম্যালথাস বর্ণিত প্রতিরোধ দ্বারা জনবৃদ্ধির হ্রাস পাইছে। 34 দেখে নেব কোন জোড়াটি সঠিকভাবে মেলানো আছে। প্রাথমিক লিঙ্গানুপাত হচ্ছে গর্ভাবস্থায়, তারপর হচ্ছে ম্যালথাস মাধ্যমিক লিঙ্গানুপাত হচ্ছে জন্মাবস্থায়। না, মাধ্যমিক কি করে হবে? গৌণ লিঙ্গানুপাত হচ্ছে গণনার সময়, ভারসাম্যহীন লিঙ্গানুপাত হচ্ছে শ্রমিকের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র 1 নম্বরটাই ঠিক রয়েছে এবং শুধু 1 ঠিক হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 35 নম্বর কোয়েশ্চেন, চীনের পশ্চিম অংশ অধিক জনবসতিপূর্ণ, ঘন জনবসতিপূর্ণ, মধ্যম জনবসতিপূর্ণ, জনকীর্ণ। এক্ষেত্রে যে সঠিক উত্তর হয়ে যাবে জনকীর্ণ, কারণ চীনের পশ্চিম অংশ মরু অঞ্চল রয়েছে বা বালুকাময় অঞ্চল, যেখানে চাষবাসের অনুকূল পরিবেশ বা বসবাসের অনুকূল পরিবেশ নেই। প্রদত্ত 4টি মেগাসিটির জনসংখ্যাকে মানের অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোটতে সাজাতে হবে। সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে সেখানে হচ্ছে মেক্সিকো, টোকিও। পৃথিবীর সব থেকে জনবহুল শহর হচ্ছে টোকিও। তারপরে টোকিও প্রথমে চলে এসছে, মানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অপশন এ এবং অপশন ডি। টোকিও, তারপরে মেক্সিকো, তারপর নিউ ইয়র্ক, তারপরে মুম্বাই, অর্থাৎ অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ইউনাইটেড নেশনস দ্বারা চিহ্নিত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কৌশল কি? গর্ভপাত নিষিদ্ধকরণ, শহরের বিকেন্দ্রীকরণ, মহিলাদের শক্তি বৃদ্ধি, প্রযুক্ত পরিবর্তনকে হ্রাস করা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মহিলাদের শক্তি বৃদ্ধি। এটা হচ্ছে ইউনাইটেড নেশন দ্বারা চিহ্নিত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কৌশল, সেটাই হচ্ছে মহিলাদের শক্তি বৃদ্ধি। কে বলেছেন জনসংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক হার অনুযায়ী কিন্তু খাদ্যদ্রব্য বৃদ্ধি পায় জ্যামিতিক হারে? এই বক্তব্যটির অন্যতম স্রষ্টা হলেন তিনি হলেন আমাদের ম্যালথাস। ম্যালথাস কি বলেছেন? জনসংখ্যা বৃদ্ধি হয় গাণিতিক হার অনুযায়ী
কিন্তু খাদ্য বৃদ্ধি হয় জ্যামিতিক হারে। 39 নম্বরে দেখে নেব আমরা সর্বপ্রথম পরিব্রাজনের নিয়ম ব্যক্ত করেছিলেন যিনি, তিনি হলেন ক্যাসিনিক্স, জেলেনিক্স, র্যাভেনস্টাইন নাকি বার্জেস। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে র্যাভেনস্টাইন। তিনি সর্বপ্রথম পরিব্রাজনের নিয়ম ব্যক্ত করেন। প্রতি 1000 জনের জন্মানো শিশুর সংখ্যাকে বলা হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে জনবৃদ্ধি, প্রজনন হার, গর্ভাবস্থায় হার না স্থূল জন্মহার। এক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা স্থূল জন্মহারকে বোঝানো হয়ে থাকে। যেটা 1000-এ জন্মানো শিশুর সংখ্যাকে বলা হয় স্থূল জন্মহার। জনসংখ্যা পরিসংখ্যানবিদরা স্থূল জন্মহারকে পরিমাণ করার জন্য ব্যবহার করেছে যেটা, সেটা হচ্ছে প্রজনন ক্ষমতা নাকি ফেকুয়ান্ডিটি উর্বরতা নাকি যেটা রয়েছে শিশু মৃত্যুহার নাকি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ফার্টিলিটি। নেক্সট হচ্ছে 49 শতাব্দীতে জন্ম বৃদ্ধি, আচ্ছা জন্ম বৃদ্ধির ধারা কীরকম ছিল? ক্রমশ বেড়েছে, নিম্নমুখী, স্থিতিশীল নাকি হ্রাস বৃদ্ধি করেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে ক্রমশ বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলির জনবৃদ্ধির হার বা জনসংখ্যা বৃদ্ধির হার যেটা প্রায় 2%, 2% নিচে 2.5% বা 3%-এর বেশি। অপশন ডিতে রয়েছে। 43 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাবে 3% বা তার বেশি। কোন তথ্যের সঙ্গে মধ্যবর্তী সুযোগ বা ইন্টারভেইনিং অপরচুনিটিস যুক্ত? জনবিবর্তন মডেল, পরিব্রাজন, জনবৃদ্ধি না জাতিগত পার্থক্য? সঠিক উত্তর হয়ে যাবে পরিব্রাজন। নেক্সট, ভারতের কোন রাজ্যে গ্রামের সংখ্যা সর্বাধিক? অবভিয়াসলি উত্তরপ্রদেশ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। ইউরোপের জনবসতিপূর্ণ এলাকার প্রধান কারণ হচ্ছে গ্রাম্য জনসংখ্যা, দ্রুত নগরায়ন, অধিক হারে শিল্পায়ন নাকি প্রাথমিক কার্যাবলীর উপর নির্ভরশীল। এক্ষেত্রে দেখে নেব যে ইউরোপের জনবসতিপূর্ণ এলাকার প্রধান কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রুত নগরায়ন তো বটেই, তারপরেই তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অধিক হারে শিল্পায়ন। এই দুটো হচ্ছে মেন কারণ। তাহলে 2 এবং 3 ঠিক রয়েছে। নিচের কোনটি জনবিবর্তন তত্ত্বের লেট এক্সপ্যান্ডিং স্টেজের বৈশিষ্ট্য? লেট এক্সপ্যান্ডিং স্টেজের বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে, আমরা দেখে নেব যেটা, সেটা নিম্নমুখী জন্মহার ও নিম্নমুখী মৃত্যুহার। নিম্নমুখী জন্মহার ও নিম্নমুখী মৃত্যুহার, এটাই হচ্ছে লেট এক্সপ্যান্ডিং স্টেজের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখে নেব পরবর্তী 48 নম্বর কি রয়েছে। 48 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ক্রমের মধ্যবর্তী স্তর হচ্ছে স্থিতিশীল বৃদ্ধি, সর্বোচ্চ বৃদ্ধি, শূন্য বৃদ্ধি নাকি নিম্নমুখী বৃদ্ধি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধি। সর্বোচ্চ বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ক্রমের মধ্যবর্তী স্তর। জনসংখ্যা বৃদ্ধির ক্রম অনুযায়ী যার মধ্যবর্তী স্তর হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধি। জাভায় জনঘনত্ব বেশি হওয়ার কারণ কি? বেশি উষ্ণতা, অধিক বৃষ্টিপাত, উর্বর আগ্নেয় মৃত্তিকা নাকি সামুদ্রিক সম্পদ? জাভায় জনঘনত্ব বেশি হওয়ার অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে অধিক বৃষ্টিপাত, আগ্নেয়গিরির আগ্নেয় মৃত্তিকা, আচ্ছা উর্বর আগ্নেয় মৃত্তিকা এবং সামুদ্রিক সম্পদ, অর্থাৎ 2, 3, 4। ইউরোপ থেকে আমেরিকায় অধিক পরিব্রাজনের কারণটা কি? যে ইউরোপের জনাধিক্য, আমেরিকার অর্থনৈতিক সচ্ছলতা, ইউরোপ এবং আমেরিকার মধ্যে জলবায়ুগত সাদৃশ্য, ইউরোপীয়দের উদ্যমতা এবং নৈবিদ্যার পারদর্শিতা। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইউরোপের জনাধিক্য। পরিব্রাজন তো বটেই, জনাধিক্য, জনসংখ্যা আধিক্য হলে পরিব্রাজন হবে, এবং আমেরিকার অর্থনৈতিক সচ্ছলতা, অর্থাৎ 1 এবং 2 ঠিক রয়েছে। An essay on the principles of population, এই বইটির রচয়িতা হলেন An essays on the principles of population, এই বইটির লেখক হলেন ম্যালথাস। ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব যুক্ত যে পরিবর্তনের সঙ্গে যুক্ত তা হলো, ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব যুক্ত যে পরিবর্তনের সঙ্গে সময়ের সঙ্গে পরিমাণের হারে, সময়ের সঙ্গে জনসংখ্যার, সময়ের সঙ্গে পরিব্রাজন, সময়ের সঙ্গে বয়স এবং লিঙ্গের।
এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সময়ের সঙ্গে পরিমাণের হারের। এটাই হচ্ছে জনসংখ্যার ডেমোগ্রাফিক যে ট্রানজিশন তত্ত্ব, এটা হচ্ছে সময়ের সঙ্গে পরিমাণের হারের। কোন দেশে 90% জনগণ ব্রিটিশ? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা নাকি দক্ষিণ আফ্রিকা? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার 90% জনগণই হচ্ছে ব্রিটিশ। জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলে? জনসংখ্যা তত্ত্ববিদ্যা, জনসংখ্যার বিস্ফোরণ, জনসংখ্যা গতিবিজ্ঞান, জনগণনা। অবভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে জনসংখ্যা তত্ত্ব, ডেমোগ্রাফি। তারপর আমরা দেখে নেব নিম্নের কোন ভৌগোলিক জনসংখ্যা বিবর্তন তত্ত্ব বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির সুস্পষ্ট ব্যাখ্যা করেছিলেন? অপশন এ থমসন, এফ.ডব্লিউ. নেটস্টেইন নাকি কার্ল মার্কস নাকি মালথিয়াস? সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সঠিক ব্যাখ্যা করেছেন এফ.ডব্লিউ. নেটস্টেইন। তিনিই হচ্ছেন ভৌগোলিক জনসংখ্যা বিবর্তন তত্ত্ব ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির সুস্পষ্ট ব্যাখ্যা করেন। এবার হচ্ছে 56 নম্বর, যেটা পরিব্রাজনের তত্ত্ব কার সঙ্গে যুক্ত? এটা থমসনের সাথে যুক্ত পরিব্রাজনের তত্ত্ব, যেটা সেটা হচ্ছে থমসনের সাথে না, পরিব্রাজনের যুক্ত পরিব্রাজন থিওরি। আচ্ছা, পরিব্রাজন মানে যেটা হচ্ছে নেটস্টেইন, যেটা হলো সেটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। তাহলে পরিব্রাজন তত্ত্ব যেটা, তার সাথে যুক্ত হচ্ছে ইএস লি। ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের ক্ষেত্রে কার অবদান সব থেকে বেশি? অবদান যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে থমসন। ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এফ.ডব্লিউ. নেটস্টেইন এটাকে কিন্তু ব্যাখ্যা করেন, এবং সর্বাধিক অবদান হচ্ছে থমসনের, এবং পরিব্রাজনের তত্ত্বটা হচ্ছে ইএস লি এর সাথে যুক্ত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করে? হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র না ত্রিপুরা? যদি বলা হয় থাকে সর্বাধিক মানে সংখ্যার অনুপাতে, আর একটা যদি বলা হয় থাকে আমাদের শতাংশের হিসাবে, সেক্ষেত্রে এই অপশন অনুযায়ী যেটা হয়ে যাবে সঠিক, সেটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ শতাংশের হিসাবে, এবং সংখ্যার হিসাবে অবভিয়াসলি উত্তরপ্রদেশই হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মোবিলিটি ট্রানজিশন তত্ত্বের প্রবক্তাকে? ক্লার্ক, লি, রাভেনস্টাইন নাকি জেলেনস্কি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জেলেনস্কি। এবং 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। মোবিলিটি ট্রানজিশন তত্ত্বের প্রবক্তা জেলেনস্কি। একদিকে লিস্ট রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির হার, আর অন্যদিকে জনসংখ্যার যে তথ্য এবং উপযোগী পদ্ধতি। প্রথম হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো হয় কোন চিত্রের মাধ্যমে? আচ্ছা, 61 নাম্বারের উত্তর যেটা দেখে নেব, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো হয় রেখাচিত্রের মাধ্যমে। রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় জনসংখ্যা বৃদ্ধির হার। তারপরে হচ্ছে যেটা বয়স, জনসংখ্যার বয়স এবং লিঙ্গের অনুপাত দেখানো হয় পিরামিড চিত্রের মাধ্যমে, এবং বায়ুর দিক হচ্ছে উইন্ডরোজের মাধ্যমে দেখানো হয়, এবং জনসংখ্যার পেশাগত গঠন দেখানো হয় পাই চিত্রের মাধ্যমে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো হয় রেখাচিত্র, জনসংখ্যার বয়স ও লিঙ্গ অনুপাত দেখানো হয় পিরামিড চিত্র, বায়ুর দিক হচ্ছে উইন্ডরোজ, এবং জনসংখ্যার পেশাগত গঠন হচ্ছে পাই চিত্র। মোট জনসংখ্যার বিচারে সর্বাধিক তপশিলি উপজাতির সংখ্যা কোন রাজ্যে রয়েছে? জনসংখ্যার বিচারে তপশিলি জাতির সংখ্যা শতকরা হিসাবে যদি বলা হয়, সেক্ষেত্রে শতাংশের হিসাবে মিজোরাম হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে বলেছে সর্বাধিক রয়েছে, উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের উপজাতি আছে, তপশিলি জাতি না, তপশিলি উপজাতির কথা বলছে এসটি, তাহলে এক্ষেত্রে নাগাল্যান্ড হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক মুসলিম ধর্মাবলম্বী জনগণ বসবাস করেন? অবভিয়াসলি এখানে পার্সেন্টেজ অনুযায়ী যদি বলা হয় থাকে সর্বাধিক মানে সবচেয়ে বেশি সেই রাজ্যের সাপেক্ষে, তাহলে ক্ষেত্রে যেটা হবে লাক্ষাদ্বীপ।
এবার যদি বলে সংখ্যায় বেশি তখন উত্তরপ্রদেশ হবে। সর্বাধিক জনসংখ্যা রয়েছে আছে সর্বাধিক জনসংখ্যা, সর্বাধিক জনঘনত্ব, আয়তনে বৃহৎ দেশ এবং সর্বাধিক নগরায়ন, এগুলোর সাথে মিলাতে বলছে। অন্যদিকে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, গ্রিস এবং নেদারল্যান্ড। 64 নম্বরের কোয়েশ্চেনটা দেখে নেব, যেখানে সর্বাধিক জনসংখ্যা রয়েছে সর্বাধিক এই দেশগুলির মধ্যে 64-এর যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বাধিক জনসংখ্যা রয়েছে এই দেশগুলির মধ্যে জার্মানি, এবং সর্বাধিক জনঘনত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে নেদারল্যান্ড। বৃহৎ আয়তনের দেশ এই অপশানের মধ্যে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ফ্রান্স, এবং সর্বাধিক নগরায়ন সেক্ষেত্রে হয়ে যাবে বেলজিয়াম। যখন জন্মহার ও মৃত্যুহার সমান হয় তখন কি হয়? জনসংখ্যা বৃদ্ধির হার কমে যায়, শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়, জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পায়, নাকি জনাধিক্য হয়? জন্মহার এবং মৃত্যুহার দুটোই সমান হলে জনসংখ্যার যে বৃদ্ধি হার সেটা কি হয়ে যায়? বৃদ্ধিও পায় না, অর্থাৎ হ্রাসও পায় না, বৃদ্ধিও পায় না, মানে শূন্য জনসংখ্যা হিসাবে পরিগণিত হয়। কোনো দেশের জনসংখ্যার নীতি উচ্চ জন্মহারকে সমর্থন করে। উচ্চ জন্মহারকে সমর্থন করে কোন দেশের জনসংখ্যার নীতি? এক্ষেত্রে 66-এর উত্তর হয়ে যাবে ফ্রান্স। কারণ বাকিগুলি কেন করে না? কারণ এগুলি হচ্ছে অলরেডি পপুলেশন এক্সপ্লয়টেশন ঘটে গেছে। সমাজতত্ত্বের যে বিষয় জনসংখ্যার আকার, বৈশিষ্ট্য ও বন্টন নিয়ে আলোচনা করে তাকেই জনসংখ্যা তত্ত্ব বলে। জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে নিচের কোন স্থানে ভূমির বৈশিষ্ট্য সবচেয়ে কম প্রভাবশালী? সেটা হচ্ছে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ নাকি আরব? সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আরব। এখানে ভূমির যে বৈশিষ্ট্য অর্থাৎ চাষবাসের অনুকূল নয়, তাই প্রভাব কম। একটি পরিবারের একটি শিশু কোন দেশের স্লোগান? ওয়ান নেশন ওয়ান চাইল্ড ওয়ান নেশন পলিসি, ওয়ান চাইল্ড ওয়ান ফ্যামিলি। এটি হচ্ছে আমাদের যে দেশের স্লোগান সেটা হচ্ছে চায়না, যদিও বর্তমানে এটা 3 চাইল্ড পলিসি নিয়ে এসছে বর্তমানে চায়না। ভারতের কোন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা বেশি? সেক্ষেত্রে সিকিম হয়ে যাবে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। 71 নম্বর কোয়েশ্চেন, ভারতের জনগণনা পেশাগত কাঠামো, মোট শ্রমিকের শতকরা হার, সাল 1951, প্রথম ক্ষেত্র 74 যেটা ছিল। আচ্ছা, এটা দেওয়া রয়েছে এই টেবিলটা। 1951 সালে 74.40, দ্বিতীয় ক্ষেত্রে 10.5 এবং তৃতীয় ক্ষেত্রে 15.4, এবং 1900 এবার প্রত্যেকটা ডিকেডে, এবং 1981 সালে 69.0, 13 আর 18। বলছে উপরিক্ত টেবিল থেকে এটি বলা যায় যে ভারতের জনগণের পেশাগত কাঠামো খুব বেশি একই আছে। ভারতের পেশাগত কাঠামো আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে। প্রাথমিক ক্ষেত্রে শ্রমের গুরুত্ব নির্ভরতা কমেছে, তৃতীয় ক্ষেত্রের কাজের পরিমাণ কমেছে। তৃতীয় ক্ষেত্রের কাজের পরিমাণ কমেছে, এটা ভুল। তারপর হচ্ছে নির্ভরতা কমেছে, এটাও ভুল রয়েছে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের জনগণের পেশাগত কাঠামো কম না, একদম না। ভারতের পেশাগত কাঠামো আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে। প্রাথমিক ক্ষেত্রের অর্থাৎ শ্রমের গুরুত্বর নির্ভরতা কমছে, হ্যাঁ, কারণ যন্ত্র নির্ভর এবং সমস্ত কিছু টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে। ভারতের কোন রাজ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসংখ্যা সর্বাধিক রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা লাক্ষাদ্বীপ তো হবে না, মিজোরামে হবে না, নাগাল্যান্ড না গোয়ার মধ্যে হবে, সেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে নাগাল্যান্ড। সর্ববৃহৎ আয়তন এবং সর্বাধিক জনঘনত্ব, সর্বাধিক জনসংখ্যা, সর্বাধিক শহরের সংখ্যা, এই অনুযায়ী আমাদেরকে মিলাতে হবে। আচ্ছা, সর্বাধিক আয়তন এগুলির মধ্যে যে দেশটির সাথে মিলবে
সেটা হচ্ছে দেখে নেব। একদিকে রয়েছে ইরান, ইসরায়েল, লেবানন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাটস। অর্থাৎ সর্বাধিক আয়তন রয়েছে সংযুক্ত আরব আমিরাটস। কি বলেছে একদিকে যাচ্ছে দেশ রয়েছে, আর একদিকে রয়েছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য। সর্বাধিক আয়তন সংযুক্ত আরব আমিরশাহী। আচ্ছা, সর্বাধিক জনঘনত্ব যদি বলা হয় তাহলে আমি ভুল বলছি। আরব আমিরাতের কেন আয়তনে বড় হবে? সর্ববৃহৎ আয়তন হয়ে যাবে এই দেশগুলোর মধ্যে সৌদি আরব। তারপরে জনঘনত্ব রয়েছে লেবাননে। সর্বাধিক জনসংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে ইরান, 7.5 কোটি 8 কোটি। এবং সর্বাধিক শহরের সংখ্যা রয়েছে ইসরায়েল। পৃথিবীর দেশগুলির মধ্যে সর্বাধিক মোট প্রজনন হার অবভিয়াসলি ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশের মধ্যে যেটা সঠিক হয়ে যাবে সেটা হচ্ছে পাকিস্তান। জনসংখ্যার গ্রোথ রেট বেশি। কাম্য জনসংখ্যা নির্ধারণ করা হয় প্রতিটি মানুষের সঙ্গে, সেটা হচ্ছে সম্পদের। কয়েকটা যে জনসংখ্যা ক্ষেত্রে জন্ম এবং মৃত্যুর পরিমাণ সমান তাকে শূন্য জনসংখ্যা বলে, কিন্তু এখানে উত্তর আছে, তাকে বলে ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, স্থিতিশীল। বৃদ্ধি হচ্ছে ক্রমবর্ধমান, এটাকে বলা হবে সেটা হচ্ছে তাহলে স্থিতিশীল, স্টেবল। ভারতের জনসংখ্যা নীতি, ন্যাশনাল পপুলেশন পলিসি অফ ইন্ডিয়া কত সালে চালু হয়েছিল? সেটা চালু হয়েছিল 2000 সালে। যখন জনসংখ্যার ধারণ ক্ষমতা পৌঁছায়, মৃত্যুহার ইজিক্যাল টু জন্মহার। জনসংখ্যার ধারণ ক্ষমতায় পৌঁছায় মৃত্যুহার গ্রেটার দেন জন্মহার। মৃত্যুহার গ্রেটার দেন জন্মহার, এটার কোনোটি নয়। সঠিক উত্তর 78 ক্ষেত্রে যেটা হয়ে যাবে মৃত্যুহার সমান জন্মহার। এটাই হচ্ছে জনসংখ্যার ধারণ ক্ষমতা। ইউরোপের কোন অংশে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়? ইউরোপের যে অংশে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় সেটা হচ্ছে উত্তর পশ্চিম অংশে। জনবিস্ফোরণের ফলাফলের প্রথমকে ব্যাখ্যা করেন? জনবিস্ফোরণ ফলাফলের প্রথম ব্যাখ্যা করেন ম্যালথাস। কোন সময় থেকে পৃথিবীর জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে? সেটা হচ্ছে পৃথিবীর কথা বলছে, তাহলে শিল্প বিপ্লবের পর হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 82 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। 82 নম্বর হচ্ছে বিখ্যাত জন্মবিজ্ঞানী লি তার কোন গ্রন্থে আকর্ষণ বিকর্ষণ ধারণার মতবাদ প্রদান করেন? মিটিগেশনস অফ ন্যাচারাল অ্যান্ড ডিজাস্টার্স, ওয়ার্ল্ড হাঙ্গার, এ থিওরি অফ মাইগ্রেশন, পভার্টি অ্যান্ড ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এ থিওরি অফ মাইগ্রেশন। এ থিওরি অফ মাইগ্রেশনটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ধারণার মতবাদ প্রদান করে। চীনে এক সন্তান নীতি চালু হয়েছিল কত সালে? চীনে এক সন্তান নীতি 1979 সালে চালু হয়েছিল। পরের কোয়েশ্চেন, যে অঞ্চলে জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান তাকে কি বলে? তাকে কাম্য জনসংখ্যা বলে। গড় বায়ুর বিচারে নিম্নলিখিত দেশগুলির মানের অধক্রমে, অর্থাৎ বেশি থেকে কম, গড় আয়ুর বিচারে সব থেকে বেশি যে দেশের জনসংখ্যা পপুলেশন বেঁচে থাকে সেটা হচ্ছে চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভারত। অপশন ডি, অর্থাৎ শ্রীলঙ্কা, চায়না, পাকিস্তান এবং ভারত। জনবিস্ফোরণের বৈশিষ্ট্য কি? উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার, উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার, নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার, নাকি নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার? জনবিস্ফোরণ কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার। কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দিকে ঝুঁকেছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অবভিয়াসলি ফ্রান্স হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। জনসংখ্যা বৃদ্ধি ঘটলে কোনটির বৃদ্ধি
অবশ্যভাবে ঘটে না, সেটা জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে সম্পদ উৎপাদন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা বলছে জনসংখ্যা বৃদ্ধি ঘটলে কোনটির বৃদ্ধি অবশ্যভাবে ঘটে না? মাথাপিছু আয়, সম্পদ উৎপাদন, স্বাস্থ্য পরিষেবা। জনসংখ্যা বৃদ্ধি হলে কোনটির বৃদ্ধি অবশ্যভাবে ঘটে না? এশিয়া এবং ইউরোপে জনসংখ্যাবদ্ধতা দেখা গেলেও তাদের অমিল কোথায়? এশিয়া এবং ইউরোপের মধ্যে জনসংখ্যাবদ্ধতা দেখা গেলেও তাদের যে অমিল বা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে গ্রাম এবং শহরের জনসংখ্যার যে অনুপাত বা রেশিও। যে জনসংখ্যার ধারণ ক্ষমতা অভিমুখী তাতে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের শূন্য জনসংখ্যা বৃদ্ধি। কোন অঞ্চলের জন্মহার সর্বাধিক হয়ে থাকে? জন্মহার সর্বাধিক হয়ে থাকে যে দেশে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। পরেরটা, 1976 সালে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত সরকার জাতীয় জনসংখ্যা নীতি ন্যাশনাল পপুলেশন পলিসি ঘোষণা করে? সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1976 সালে। তারপরেই এসেছিল রোলিং প্ল্যান। নিচের কোন স্থানে চীনের পরিব্রাজক অধিক সংখ্যায় দেখা যায়? সেটা হয়ে যাবে আমাদের সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, শিকাগো নাকি নিউজিল্যান্ড? অবভিয়াসলি যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে সিঙ্গাপুর। কোন সালে বিশ্বের জনসংখ্যা একটি চরম পরিবর্তন দেখা দিয়েছিল? 1480, 1600, 1750 না 1900? চরম অর্থাৎ জনসংখ্যা বৃহৎ আয়তনে বৃদ্ধি পেয়ে গিয়েছিল, সেটা হচ্ছে 1750 সালে। নেক্সট আমরা দেখে নেব 95 নাম্বার কোয়েশ্চেন। কোন দেশের জনসংখ্যার কোনো বৃদ্ধি হয় না? ইংল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের কোন পর্যায়ে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে। উন্নত জায়গা থেকে কম উন্নত জায়গায় পরিব্রাজনকে কি বলা হয়? বিপরীত পরিব্রাজন নাকি ফেরত পরিব্রাজন, বিকৃত পরিব্রাজন না কোনোটি নয়? সঠিক উত্তর হচ্ছে বিপরীত পরিব্রাজন। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা সর্বপ্রথম কারা পরিব্রাজন করেছিল? ব্রিটিশরা, ফরাসিরা, পর্তুগিজরা নাকি স্প্যানীয়রা? সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। বুট পিপল বলতে কোথাকার পরিব্রাজনকে বোঝায়? শ্রীলঙ্কা থেকে ভারত, তাইওয়ান থেকে চীনের মূল ভূখণ্ড, ভিয়েতনাম থেকে থাইল্যান্ড নাকি ভিয়েতনাম থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে? সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েতনাম থেকে থাইল্যান্ডের যে হয়ে থাকে পরিব্রাজন বা ইমিগ্রেশন, সেটাই হচ্ছে মাইগ্রেশন, সেটাই হচ্ছে কিন্তু বুট পিপল। জাপানে 60 বছর এবং তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেশি হওয়ার পিরামিডের আকৃতি কেমন হয়? এক্ষেত্রে পিরামিডের আকৃতি হয়ে থাকে সংকীর্ণ নয়, অর্থাৎ যেটা 60 বছর এবং তার বেশি বয়সের মানুষের সংখ্যা বেশি হওয়ার পিরামিডের আকৃতি, কারণ জাপানের গড় আয়টা বেশি, ওই জন্য সংকীর্ণ হয় না। 101 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দ্য ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি রচয়িতা হলেন জন স্টোন, ডি.টি. লেভিস, E.S. লি, ডাব্লিউ. ফিটজেরাল্ড। সঠিক উত্তর হচ্ছে জন স্টোন। জন স্টোন হচ্ছে দ্য ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি রচয়িতা। জন্মহার ও মৃত্যুর মধ্যে সমতার কারণে জনসংখ্যার মোট পরিবর্তনকে বলা হয় স্বাভাবিক পরিবর্তন। তারপর হচ্ছে সর্বাধিক কৃষি জনসংখ্যা দেখা যায় চীন, জাভা, ভারত নাকি ফিলিপাইন্স? অবভিয়াসলি সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে জাভাতে। সর্বাধিক কৃষি জনসংখ্যা দেখা যায় জাভা। ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 কবে চালু হয়েছিল? সেটা চালু হয়েছিল ন্যাশনাল পপুলেশন পলিসি 2000 সালে, যেটা হয়েছিল ভারতের ক্ষেত্রে, সেক্ষেত্রে 15ই ফেব্রুয়ারি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সর্বাধিক জনঘনত্ব দেখা যায়? ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়া? জনঘনত্ব ভিয়েতনাম হয়ে যাবে। আফ্রিকার কোন অংশের জনসংখ্যা এশিয়ার নদীর তীরবর্তী জনসংখ্যার সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে উত্তর পূর্ব।
খ্রিস্ট যুগের পূর্বে বিশ্বের জনসংখ্যা ছিল 1,250,000,000, 100 মিলিয়ন নাকি 500 মিলিয়ন? সঠিক উত্তর হয়ে যাবে 250 মিলিয়ন। কোন পর্যায়ে জনবিবর্তনের জনবিস্ফোরণ দেখা যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ পর্যায়ে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যেটা দ্বিতীয় পর্যায়ে। নিবিড় জীবিকা সত্তা কৃষি ভিত্তিক কোন অঞ্চলের বৈশিষ্ট্য? উচ্চ জনঘনত্ব এবং উচ্চ প্রযুক্তিযুক্ত, কম জনঘনত্ব এবং উচ্চ প্রযুক্তিযুক্ত, কম জনঘনত্ব এবং কম প্রযুক্তিযুক্ত, উচ্চ জনঘনত্ব এবং কম প্রযুক্তিযুক্ত। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে উচ্চ জনঘনত্ব এবং কম প্রযুক্তিযুক্ত। 110 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, জনঘনত্বের বন্টনে প্রাকৃতিক কারণগুলির মধ্যে কোন উপাদানটি সর্বাপেক্ষা প্রভাবশালী? ভূমির প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা নাকি ধর্ম? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জলবায়ু। জনঘনত্বের বন্টনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলির মধ্যে যে উপাদানটি সর্বাপেক্ষা বেশি প্রভাবশালী? কোনো দেশ জনসংখ্যা অর্থাৎ কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার 1% কম? ভারত, চীন, জাপান, ইরান? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে জাপান। আফ্রিকার সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশ হচ্ছে সুদান, ইজিপ্ট, লিবিয়া নাকি উগান্ডা? সঠিক উত্তর হবে লিবিয়া। পপুলেশন বম্ব কথাটির রচয়িতা কে? ডোনাল্ড বর্গ, পল এনরিচ, ম্যালথস নাকি থমসন? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পল এনরিচ। তিনি এই পপুলেশন বম্ব কথাটির বা বইটির রচয়িতা। পপুলেশন বম্ব বইটির রচয়িতা তিনি হলেন আমাদের পল এনরিচ। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে 0 থেকে 6 বছরের বয়সীদের ক্ষেত্রে সর্বনিম্ন লিঙ্গানুপাত দেখা যায়? সেক্ষেত্রে হয়ে যাবে নাগাল্যান্ড। তারপরে কোয়েশ্চেনটা আমরা দেখে নেব যে সর্বাধিক লিঙ্গানুপাত ছিল কোথায়? সেটা হচ্ছে পুডুচেরিতে। সর্বনিম্ন লিঙ্গানুপাত দমনদিউ। সর্বাধিক ঘনত্ব সেটা হচ্ছে চণ্ডীগড় এবং সর্বনিম্ন ঘনত্ব সেটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর। আগ্রা, ইন্দোর, নাসিক, বারোদা উপরের শহরগুলির মধ্যে কোনটার লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর? লক্ষাধিক, 1 লক্ষের বেশি জনসংখ্যা রয়েছে এই শহরগুলির মধ্যে কোন শহরে? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সবগুলি শহরেই। ভারতীয় রাজ্যগুলি তার জনসংখ্যার বিচারে ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলছে ছোট থেকে বড়। সব থেকে বেশি রয়েছে এই অপশন অনুযায়ী অবভিয়াসলি রাজ্যগুলি তার জনসংখ্যার বিচারে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ ছোট থেকে বড় বলেছে, অর্থাৎ মধ্যপ্রদেশ তো হবে না, বড় থেকে ছোট হলে মধ্যপ্রদেশ হতো। এক্ষেত্রে ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়। কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু। জনসংখ্যার সিঙ্গেল ট্যাক্স থিওরির প্রবক্তাকে? স্যাডলার, হেনরি চার্চ, কার্ল মার্কস, গিনি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হেনরি চার্চ। ভারতের 2001-এর জনগণনা অনুযায়ী মিলিয়ন শহরের সংখ্যা কয়টি? 25টি, 30টি, 35টি নাকি 40টি? সঠিক উত্তর হয়ে যাবে 35টি। তারপর হচ্ছে নিম্নের কোনটি বাস্তু ত্যাগ বা ইমিগ্রেশনের কারণ নয়? অনুকূল পরিবেশ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, কারণ দারিদ্রতা, গৃহযুদ্ধ, বেকারত্ব এই কারণের জন্য হয়ে থাকে গৃহত্যাগ। পৃথিবীর দ্বিতীয় জনবহুল মহাদেশ কোনটি? প্রথম হচ্ছে এশিয়া এবং দ্বিতীয় জনবহুল মহাদেশ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের আফ্রিকা। পৃথিবীর সর্বাধিক কম জনসংখ্যা বিশিষ্ট অঞ্চল হচ্ছে সোভিয়েত তুর্কিস্তান। বাকি যেই সমস্ত পৃথিবীর সর্বাধিক কম জনসংখ্যা বিশিষ্ট অঞ্চল 123 নিচের কোন অঞ্চলটি প্রায় জনহীন অঞ্চলের পর্যায়ভুক্ত? সাভানা তৃণভূমি, অস্ট্রেলীয় তৃণভূমি, পম্পাস নাকি ঘন নিরক্ষীয় অঞ্চল? সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চল, ঘন নিরক্ষীয় অঞ্চল।
ভারতের প্রথম কবে থেকে আদমশুমারি চালু হয়েছিল? যদি বলা হয় প্রথম আদমশুমারি কবে চালু হয়েছিল, সেক্ষেত্রে হয়ে যাবে 1872 সালে, এবং প্রথম বিজ্ঞানসম্মত বা আধুনিক সম্মতভাবে 1881 সালে হয়েছিল। 4350 মিটার উচ্চতায় শহর কোথা দেখা যায়? পেরু ও বলিভিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, নাকি কোনটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পেরু এবং বলিভিয়ায়। অরণ্য অঞ্চলের গড় জনঘনত্ব কত? 1 জন প্রতি বর্গ কিমিতে, 5 জন প্রতি বর্গ কিমিতে, 10 জন প্রতি বর্গ কিমিতে, নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1 জন প্রতি বর্গ কিমিতে অরণ্য অঞ্চলে গড় জনঘনত্ব। 1901 সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সর্বমোট জনসংখ্যা কত ছিল? সেক্ষেত্রে মাত্র 23.8 কোটি ভারতবর্ষের জনসংখ্যা ছিল। আমাজন নদীর নিম্ন অববাহিকা অঞ্চল নিম্নলিখিত জনবসতিপূর্ণ কেন? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বেশি উষ্ণতা এবং আর্দ্রতার জন্য। চীনের সর্বাধিক জনঘনত্ব অঞ্চল হলো সেটা হচ্ছে ইয়াংসিকিয়াং অববাহিকা অঞ্চল। এবং পরবর্তী কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক জনবহুল দ্বীপ হলো সেটা হচ্ছে আমাদের জাভা দ্বীপ। সরকারিভাবে জনসংখ্যার গণনাকে আদমশুমারি বলা হয়ে থাকে। মেরু অঞ্চলের জনসংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে কম উষ্ণতা। জাভার উচ্চ জনঘনত্ব কিসের উপর নির্ভর করে? উষ্ণ জলবায়ু, অতিবৃষ্টি এবং উর্বর আগ্নেয় মৃত্তিকা সবগুলির উপর নির্ভর করে। তার মধ্যে মেনলি উর্বর আগ্নেয় মৃত্তিকাটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে দেখব নিচের কোনটি জনঘনত্বের পরিমাণ নয়? কার্যগত জনঘনত্ব, কৃষি ঘনত্ব, গাণিতিক ঘনত্ব, সাংস্কৃতিক ঘনত্ব। গাণিতিক ঘনত্ব অর্থাৎ 134 এর যেটা রয়েছে, আচ্ছা, কোনটি জনঘনত্বের পরিমাপ নয়? জনঘনত্ব পরিমাপের ক্ষেত্রে কোন কার্যগত জনঘনত্ব, কৃষি জনঘনত্ব, গাণিতিক ঘনত্ব, সাংস্কৃতিক ঘনত্ব নয়। জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কিত জ্ঞান প্রয়োজনীয় কেন? কারণ এটি কোনো একটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করে। এর মাধ্যমে জনসংখ্যার বিবর্তন অন্যান্য উপাদানগুলি ভালোভাবে বোঝা যায়। একদম এ এবং বি উভয়ই এক্ষেত্রে যেটা হয়ে যাবে সঠিক। গাণিতিক ঘনত্ব বলতে কি বোঝায়? গাণিতিক ঘনত্ব বলতে মানুষ এবং সম্পদের মূল্যের অনুপাত, কৃষকের সংখ্যা ও কৃষি জমির অনুপাত, জনসংখ্যা এবং অঞ্চল অনুপাত, নাকি কোনোটি নয়। গাণিতিক ঘনত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জনসংখ্যা এবং অঞ্চলের অনুপাত। স্থূল জনঘনত্ব কাকে বলে? আচ্ছা, একদিকে রয়েছে বিভিন্ন পরিমাপ এবং অন্যদিকে বিষয় যেগুলো রয়েছে, এটাকে কি করতে বলছে? মিলাতে বলছে। কি ছিল এখানে? আচ্ছা, স্থূল জনঘনত্ব হচ্ছে প্রতি একক স্থানে যেটা মানুষের সংখ্যা। পুষ্টিগত ঘনত্ব হচ্ছে মোট জনসংখ্যা সম্পর্কিত কার্যভূমির অনুপাত। পেশাগত হচ্ছে শ্রমিকের সংখ্যা এবং মোট অঞ্চলের অনুপাত। এবং ঘরের অনুপাত হচ্ছে একটি অঞ্চলের প্রতি ঘরে মানুষের সংখ্যা। তারপর আমরা দেখে নেব সেটা হচ্ছে নিচের কোনটি জনঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় না? মিন সেন্টার, মিডিয়ান সেন্টার, মোড সেন্টার, নাকি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 138-এর ক্ষেত্রে নিচের কোনটি জনঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় না? এগুলি তো ব্যবহৃত হয় না, তাই কোনোটি নয়। জনবিবর্তন তত্ত্ব বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি কটি পর্যায়ের কথা বলা হয়েছে? সেটি হচ্ছে 4টি। এবং একদিকে রয়েছে পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। এক্ষেত্রে প্রথম পর্যায় বলছে ক্রান্তীয় আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া প্রদেশ, এটা ঠিক রয়েছে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মায়ানমার, কেনিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, ঠিক রয়েছে। তৃতীয় পর্যায়ে স্পেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা। এবং চতুর্থ পর্যায়ে রয়েছে ব্রিটিশ যুক্তরাজ্য, সুইডেন, জার্মানি, ফ্রান্স। অর্থাৎ জনবিবর্তনের যে 4টি পর্যায় রয়েছে
সেইখানে যে জনবিবর্তন যে দেশগুলি অঞ্চলগুলিতে প্রধানত প্রথম পর্যায়ে রয়েছে সেটা হচ্ছে ক্রান্তীয় আফ্রিকা, দক্ষিণ এশিয়ার দেশ, দ্বিতীয় পর্যায়ে রয়েছে মায়ানমার, কেনিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, তৃতীয় পর্যায়ে হচ্ছে স্পেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, চতুর্থ পর্যায়ে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, সুইডেন, জার্মানি এবং ফ্রান্স। স্টেশনারি পর্যায়ের জন্মহার হয় প্রায় 12%, 15%, 20%, নাকি কোনোটি নয়, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 12%। জনসংখ্যার অভিক্ষেপ কি? জনসংখ্যার অভিক্ষেপ বলতে এটি জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন সম্পর্কিত কিছু অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়। এটাই হচ্ছে জনসংখ্যার অভিক্ষেপ, পপুলেশন প্রজেকশন। তারপর আমরা দেখে নেব প্রত্যক্ষ পরিব্রাজন কি? বার্ষিক পরিব্রাজন, ঋতুভিত্তিক নাকি দৈনিক পরিব্রাজন, কোনোটি নয়। 143 হয়ে যাবে। প্রত্যহ পরিব্রাজন মানেই হচ্ছে দৈনিক পরিব্রাজনকে নির্দেশ করে। 1911 থেকে 21 সালের মধ্যে কেবলমাত্র একবারই ভারতবর্ষের জনসংখ্যা কমেছিল। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব 1911 থেকে 1921 সালে ভারতবর্ষে যে কেবলমাত্র একবারই ভারতের জনসংখ্যা কমেছিল, অর্থাৎ গ্রোথ রেটটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ গ্রোথ রেট ছিল। সেটা হচ্ছে -25.1, একদমই না, মাইনাস যেটা হচ্ছে 0.031 নাকি -336.1। আচ্ছা, এতগুলি তো পপুলেশন যে হ্রাস পায়নি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সেখানে -0.031, অর্থাৎ খুবই নগণ্য হলেও একটা হ্রাস কিন্তু হয়েছিল। দ্য গ্রেট ডিভাইডেড অফ পপুলেশন বলা হয় থাকে এই ডিকেডকে। পরবর্তী কোয়েশ্চেন, 2011 জনগণনা হলো দ্বাদশতম, ত্রয়োদশতম, চতুর্দশতম নাকি পঞ্চদশতম? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে আমাদের 145 ক্ষেত্রে সেটা হচ্ছে পঞ্চদশতম, অর্থাৎ 15তম। এটা কিন্তু স্বাধীন ভারতের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে 7তম। 2001 এবং 2011 মধ্যে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 161 মিলিয়ন, 171 মিলিয়ন, 181 মিলিয়ন, অর্থাৎ 2001 থেকে 2021 এখানে জনসংখ্যা 2001 থেকে 2011 এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, সেটা হচ্ছে আচ্ছা 121 কোটি, 102 কোটি থেকে 121 কোটি, অর্থাৎ যেটা হয়েছিল সেটা হচ্ছে 18,10,00,000 মতো, অর্থাৎ তোমার 181 মিলিয়ন। 2001 থেকে 2011 সালের জনসংখ্যা বৃদ্ধির যে গ্রোথ রেট সেটা ছিল 17.64%। নিচের রাজ্যগুলির মধ্যে 2001 থেকে 2011 এই 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল, যেখানে সেটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, কেরল, নাগাল্যান্ড নাকি পাঞ্জাব। 148 ক্ষেত্রে ছিল সবথেকে জনসংখ্যার গ্রোথ রেট নেগেটিভ ছিল নাগাল্যান্ডে, লাস্ট যে সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী। আমরা দেখে নেব সেটা হচ্ছে 1918 সালে ভারতের জনসংখ্যার যে প্লেগ এবং বসন্ত রোগের কারণে হ্রাস পেয়েছিল সেটা কত কোটি? 3.6 কোটি, 2.7 কোটি, 8.3 কোটি, 1.2 কোটি। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 1.2 কোটি। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি 2011 জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গে? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে 2011 জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা দেখা গিয়েছে এই রাজ্যগুলির মধ্যে অবশ্যই মহারাষ্ট্র। এক্ষেত্রে উত্তরপ্রদেশ নেই। দ্বিতীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে আমাদের মহারাষ্ট্র, তৃতীয় স্থানে তামিলনাড়ু, চতুর্থ স্থানে রয়েছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং জনঘনত্বের নিরীক্ষে যদি বলা হয় সেক্ষেত্রে প্রথম বিহার, দ্বিতীয় পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ডস, ক্লাসটি এ পর্যন্তই, 150টি কোয়েশ্চেন রাখলাম। পরবর্তী আরও 2-3টে সেশনে এরকম 150 বা 200 করে কোয়েশ্চেন হিউম্যান জিওগ্রাফি থেকে নিয়ে আসবো, যেগুলি আগামী SLST পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হবে।